দর্শক স্বাগত নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন SSRM জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আজকের পর্বে আমি আছি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলতে চাই রাজনীতি ঘরে বাইরে এই প্রসঙ্গ নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। সভাপতি বাংলাদেশ জাসদ। জি, সভাপতি বাংলাদেশ জাসদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে আমাদের ভুলের জন্য আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের সঙ্গে আরও দুজন যুক্ত হবেন যে কোনো মুহূর্তে, অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা। তারা যখন যুক্ত হবেন তখন তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো। আমরা আসলে শুরুতে যে আলোচনাটি শুরু করতে চাই, শরীফ ভাই আপনাকে দিয়ে আসলে আলোচনা শুরু করতে হচ্ছে। আমরা বাংলাদেশ প্রতিদিনের একটি লেখা পড়ছিলাম কিছুক্ষণ আগে, পত্রিকায় প্রকাশিত একটি লেখা। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ আসলে এই দক্ষিণ এশিয়ায় বা আসলে এই সাবকন্টিনেন্টের জন্য আসলে নতুন একটি পরাশক্তি হয়ে ওঠার চেষ্টা করছে বা তার কিছু প্রমাণও তারা রেখেছে। সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে তারা $200 মিলিয়ন সহায়তা দিয়েছে শ্রীলঙ্কাকে, মানে পরিপ্রেক্ষিতে যে কথাটি বলার চেষ্টা করছে। এই যে বাংলাদেশের রাজনীতি এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়ার রাজনীতি, এই জায়গায় বাংলাদেশকে আসলে কিভাবে ব্যাখ্যা করতে চান আপনি এই মুহূর্তে, শরীফ নুরুল আম্বিয়া? আমাদের ধন্যবাদ আপনাকে। বাকি অন্য বক্তারা সাথে থাকলে এটা আলোচনা করতে সুবিধা হয়। তো যেহেতু ওনারা আসতে দেরি করছেন, তো আমাকে আমার বরাবর যে প্রশ্ন উত্থাপন করছেন সেই হিসাবে আমি কথা শুরু করতে পারি। তা হলো যে আমাদের গভর্নমেন্ট শ্রীলঙ্কাকে কিছু ফরেন কারেন্সি ডলার তারা লোন দিয়েছেন কতগুলো আন্তর্জাতিক নিয়ম কানুনের মধ্যে থেকেই, এবং আমাদের সারপ্লাস আছে এই মুহূর্তে, সেটা আমরা দিতে পারি, দিয়েছেন। এই শুধুমাত্র এই একটা বিষয়ের উপরে ভিত্তি করে আমরা যদি বিবেচনা মনে করি যে আমরা অনেক বড় অর্থনৈতিক শক্তি হয়ে যাব, আমার মনে হয় সেটা খুব ইমোশনাল জাজমেন্ট হয়ে যাবে। আমরা একদিকে যেমন কিছু দিচ্ছি, আমরা তো বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য আমরা ফরেন ইনভেস্টমেন্ট বাইরে থেকে আনছি, এবং আমাদের যে ডেফিসিট বাজেট আছে সেই বাজেটকে কভার করার জন্য আমাদের বাইরে থেকে আমাদের রিসোর্স মোবিলাইজ করতে হবে। তাই সমস্ত সবকিছু বিবেচনায় নিয়ে আমার মনে হয় যে আমাদের মূল যে একটা অর্থনৈতিক পরাশক্তি বা পরাশক্তি বলাটাও আমার মনে হয় এটা বেশি ইমোশনাল হয়ে যাবে। আসলে আপনি কোনো টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন কিনা? ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ শক্তি হয়ে ওঠার চেষ্টা করার কোনো লক্ষণ আছে কিনা এইটার মধ্য দিয়ে? আসলে আমি বলি সে লক্ষণ আপনি বিবেচনা করতে পারেন, কিন্তু এটা নির্ভর করছে যে আমরা কতখানি আমাদের নিজস্ব সম্পদকে সৎ ব্যবহার করতে পারি এবং নিজস্ব সম্পদ আমরা সংরক্ষণ করতে পারি। আমাদের দেশের একটা বড় সমস্যা এখন সেটা হলো সম্পদ তৈরি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, সম্পদ তৈরি হচ্ছে, কিন্তু এর মধ্যে অনেক অপচয় এবং অনেক লুণ্ঠন হচ্ছে, এবং যে লুণ্ঠিত সম্পদ দেশে থাকতে চায় এটা বিদেশে চলে যাচ্ছে। কাজেই এই যে পরাশক্তির বিষয়টা আপনি বিবেচনা করছেন, আগে আমাদের বিবেচনা নিতে হবে এক নম্বর যে আমরা ডেভেলপমেন্টের যে প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা এক্সিকিউট করার ব্যাপারে আমাদের সক্ষমতা কতখানি আমাদের আছে, এক। দুই নম্বর, আমরা অপচয় যেটা ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে গত 20 বছর ধরে যদি আমরা বিবেচনা করি, প্রত্যেক এক গভর্নমেন্টের পরের গভর্নমেন্ট তারা আরো বেশি দুর্নীতিবাজ হয়েছে। এটা ধারাবাহিকভাবে আগে তো আসছে, এখন দিনকে দিন আরো অর্গানাইজ ভাবে সেটা হয়েছে। কাজে এটা যদি অব্যাহত থাকে তাহলে আপনি বাজেট যত বাড়ান না কেন, বড় বড় প্রকল্প নেন না কেন, বড় যত বেশি সম্পদ হোক না, সেই সম্পদ যদি দেশে না থাকে তাহলে শেষ পর্যন্ত দেখা যাবে যে আমরা আমাদের এই দেশটা ফাঁকা হয়ে গেছে। কাজে আমি মনে করি যে আমাদের নিজস্ব সম্পদ এটা সংরক্ষণের বিষয়, অপচয় রোধ করা এবং ডেভেলপমেন্টের পয়েন্টে আমাদেরকে আরো আমাদের যে সক্ষমতা, সে সক্ষমতা আমাদেরকে বৃদ্ধি করতে। এখন পর্যন্ত দেখেন আমরা পরাশক্তির কথা বিবেচনা, আমাদের এডুকেশন সেক্টরে আমাদের ইনভেস্টমেন্ট কতটুকু আমরা ইনভেস্ট করি, আমাদের স্বাস্থ্য সেক্টরে কতখানি ইনভেস্ট করতে পারি, আমাদের সামাজিক সুরক্ষার একটা বিষয় আছে একটা। তারপর বিষয় হলো যে আমাদের এইখানে যে বৈষম্যের যে অব্যাহত মানে লাগামহীন যে একটা অবস্থা, বৈষম্যের যে বৃদ্ধি হচ্ছে, যেগুলো সমাজে নানান রকমের বিশৃঙ্খলা জন্ম দিতে, এগুলো কোনো স্ট্যাটিক একটা সীমারেখার মধ্য দিয়ে সীমারেখায় থাকছে না, এবং দেশের মানুষ এটা ভাবতে পারছে না যে আমরা এই রকমের পরিমণ্ডলের মধ্যে এই রকমের বৈষম্য নিয়ে এইরকম একটা অবস্থায় আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। এ ব্যাপারে মানুষের পরিষ্কার কোনো ধারণাই এটা নিতে পারছে না, যারা এদেশের মালিক, যারা এই সমস্ত কিছু এনজয় করবে।
তারা এটা ধারণা নিতে পারছে না। কাজে না, সেটাই আপনার কথা সূত্র ধরে একটু আসি আম্বিয়া ভাই। সেটা হচ্ছে যে আমরা আরেকটি ঘটনা দেখেছি, সুইস ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত টাকার সম্পদের পরিমাণ প্রায় 5,201 কোটি টাকা, যেটি গত বছরের তুলনায় কিছুটা কমেছে, কিন্তু আসলে অর্থ পাচার আমরা ঠেকাতে পারিনি। আপনি বলছিলেন রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথা, আপনি বলছিলেন অর্থ পাচার হয়ে যাওয়ার কথা। তার সঙ্গে আসলে রাজনৈতিক বাস্তবতাকে কিভাবে যুক্ত করতে পারেন আপনি এখানে? না, সুইচ ব্যাংকের বিষয়টা আপনি এটা অনেক আগের থেকেই ধরেন, আজকের থেকে 30-40 বছর, এমনকি পাকিস্তান আমলের থেকে সুইচ ব্যাংকের কথা এগুলো মানুষের মুখে মুখে ছিল যে তার সম্পদ পাচার হলে তারা সুইচ ব্যাংকে রাখে। কিন্তু এখন হাল আমলে যেটা সুইচ ব্যাংকটা তো পুরোনো জিনিস। এখন ইন্দোনেশিয়া সম্পদ পাচার হচ্ছে, কানাডায় সম্পদ পাচার হচ্ছে, এমনকি আমার মনে হয় যে ইউরোপিয়ান কোন দেশে যেখানে ওইভাবে ট্যাক্স হলিডে আছে বা যেখানে আসলে সেফ হেভেন আছে, সেফ হেভেন আছে, ইউরোপে কোন জায়গায় সেটা আছে। তো এই সমস্ত জায়গায় এত পরিমাণ আছে, আমাদের মিনিস্টারও এটা বলছেন, ফরেন মিনিস্টার এটা বলেছেন, এবং এটা সবাই মানুষ জানে। আমি বললাম কি না বললাম, মানুষের একটা পারসেপশন যেটা আছে, সেই পারসেপশনটা তো ভুল না। আমরা তো সমাজে বাস করি, আমাদের আশেপাশে লোকরা কে সেকেন্ড হোম বানিয়েছে, কেউ ওইখানে ব্যবসা প্রতিষ্ঠান খুলে, কে ঢাকা থেকে সিঙ্গাপুরে 10 বছরের ভেতরে বিশাল আপনার কোম্পানি খুলেছে, তারা স্টক মার্কেটে গিয়েছে এবং তারা একটা শক্তিশালী একটা প্রতিষ্ঠানে একটা পরিণত হয়েছে। এগুলো তো আমিয়া ভাই, আপনি কথা বলতে বলতে আমাদের বাকি দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের সঙ্গে একটু সবাইকে পরিচয় করায়। আমরা দেখতে পাচ্ছি যে অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আরো একজন যুক্ত হয়েছেন, সর্দার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতা। আপনাদের দুজনকেই আমরা স্বাগত জানাচ্ছি। আপনাদের কথা শুরুতেই বলেছি আমরা। বকুল ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? আচ্ছা, আমরা আলোচনা শুরু করতে চাই। আপনারা দুজন এসেছেন, আপনাদের মাধ্যমে আলোচনা শুরু করতে চাই। আপনারা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। অধ্যাপক আব্দুল মান্নান, আপনার কাছে আমরা একটু আসতে চাই আসলে আলোচনা নিয়ে। আমরা আলোচনা করছিলাম রাজনীতি ঘরে বাইরে এই বাস্তবতা নিয়ে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে। আসলে সব দল সব রকম করে। বকুল ভাই, আচ্ছা, আব্দুল মান্নান কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে আমি প্রশ্ন করছিলাম, সাখাওয়াত হোসেন বকুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? উনি আমাকে শুনতে পাচ্ছেন না মনে হয়, তার কাছে আমি একটু পরে আসছি। আব্দুল মান্নানের কাছে একটু আসতে চাই। আমরা রাজনীতির প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে বলতে দেখলাম যে আসলে প্রত্যেকটি দলের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে বাংলাদেশের পলিটিক্যাল বাস্তবতা। আওয়ামী লীগের কাছে কথা শুনতে পাচ্ছি না আমি, বিএনপি এবং তার সঙ্গে সঙ্গে অন্য দলের কাছে ব্যাপারটি আরেক রকম। আমরা শুনতে পাচ্ছি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা আসলে কিভাবে ব্যাখ্যা করতে চান আব্দুল মান্নান? আপনার শুনি। আপনাকে ধন্যবাদ। আমার তিনজন সহযোগী যারা আসছেন, বিশেষ করে বকুল ভাই অনেকদিন দেখা নাই। আমি কথা শুনতে পাচ্ছি না। ও, কথা শুনতে পাচ্ছেন না? আমি আপনাকে সালাম দিয়ে ফেলেছি। এখন রাজনীতি তো কি আমি বলতে থাকবো? জি, আপনি বলুন, আপনাকে শুনতে চাই আমরা। আপনি বলছেন যে বর্তমানে রাজনীতি ঘরে বাইরে, এই কথা তো? জি, নাকি আপনার এটা কি আমাকে কি বলবেন বলেন। আপনাকে প্রশ্ন করেছিলাম যে আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে সরকার দল, বিরোধী দল এবং রাজনীতির অন্যান্য দলগুলো তো প্রত্যেকের মতো ব্যাখ্যা দেয়। যেমন ধরেন, বিএনপি বলে মানুষ নিরাপদ নয়, ভোটাধিকার নেই, গণতন্ত্র হরণ করা হয়েছে। আওয়ামী লীগ বলে উন্নয়ন হচ্ছে, সবকিছুই আছে। তো এর মধ্য দিয়ে আসলে জনগণের কতটুকু আমরা বলতে পারছি? আম্বিয়া ভাই তার বক্তব্যে বলছিলেন যে আসলে পাবলিক পারসেপশন তৈরি হচ্ছে এক ধরনের, যে আমরা অর্থনৈতিক উন্নয়ন করছি ঠিকই, কিন্তু আসলে মৌলিক জায়গাগুলো আমাদের এখনো অমীমাংসিত হয়নি। এখনো আসলে অনেকগুলো বিষয় আছে যেগুলো প্রশ্নের বাইরে আমরা যেতে পারিনি। দুর্নীতি একটি বড় অংশ এখানে আছে। এই প্রেক্ষাপটে আব্দুল মান্নান, আপনি কি বলতে চান? আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যারা রাজনীতি কর্মী, আমাদের কাজ হচ্ছে জনসেবা করা, জনগণের কাজে সহায়তা করা আমাদের কাজ। আমরা দল হিসাব করে মানুষকে বঞ্চিত করছি, এটাকে আমি ব্যক্তিগতভাবে আমি শোভন মনে করি না। এখন সারা পৃথিবীতে যে বৈশ্বিক যে প্রবলেম, করোনার যে প্রবলেম এবং সবল, কাল থেকে ঢাকার বাংলাদেশের উপরে ওই সবলটা খুব প্রবলভাবে হয়েছে। আমাদের দরকার রাজনীতি পরে হবে, আমরা আমাদের মানুষকে বাঁচাই, আমরা নিজেরা বাঁচি। কিভাবে আমরা নিজেকে বাঁচাবো বা রাজনীতি আমাদের মানুষ বাঁচবে, সেই চেষ্টাটা আমাদের করতে হবে। আমরা শুধু গীবত গাওয়া বলার জন্য, মানুষের বদনাম করার জন্য বা
চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি আপনার এখানে আসিনি। আমি এসেছি মানুষের কথা বলার জন্য, মানুষকে ভালোবাসার কথা বলার জন্য, এবং মানুষের। হ্যাঁ বকুল ভাই, আসসালামু আলাইকুম। কথা বোঝা যাচ্ছে না। সর্দার সাখাওয়াত হোসেন বকুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনি কথা কি শুনতে পাচ্ছি না আমি। আই ক্যান্ট হিয়ার। যদি আপনার হেডফোন সঙ্গে থাকে আপনি হেডফোনটি লাগাতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি কথা শুনতে পেতেন আমাদের কাছে। অথবা আমরা চেষ্টা করছি আপনার সঙ্গে আবারও যুক্ত হয়ে আপনাকে আরো সুন্দর করে যুক্ত করার জন্য। আব্দুল মান্নান, আপনি বলছিলেন আপনার কথাটি, সেটি আমরা শুনি একটু, তারপরে আমরা অন্য প্রসঙ্গে আসি। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে নির্লোভ হতে হবে এবং আমাদের মানুষকে বাঁচাতে হবে। প্রথমত আমার পাড়ার মানুষ, তারপরে আমার শহরের মানুষ, আমার জেলার মানুষ, আমার ঢাকার মানুষ, তারপরে হলো সারা পৃথিবীর মানুষকে কিভাবে বাঁচানো যায়, তার যে ওষুধ টিকা উদ্ভাবিত হয়েছে সেটাকে প্রয়োগ করা, এবং যে স্বাস্থ্যবিধি যেটা আমাদের এক্সপার্টরা দিয়েছেন, বোধহয় আম্বিয়া ভাই হয়তো বলেছেন, আমি জানি না, যেমন সাবানের পানি দিয়ে বারবার হাত ধোয়া, যেমন সার্টেন ডিস্টেন্স, দূরত্ব বজায় রাখা, যেমন মাস্ক পরা। ABM আব্দুল্লাহ ডাক্তার, উনি প্রাইম মিনিস্টারের বিশেষ চিকিৎসক, উনি সবসময় বলছেন যে কোনো জিনিসের চেয়ে মাস্ক ব্যবহার করতে যদি পারা যায়, মাস্ক সিঙ্গেল অথবা ডবল হলে ভালো হয়, তাহলে পরে আমাদের মানুষকে আমরা রক্ষা করতে পারবো। আমরা বুঝতে পারছি না যে কি ক্ষতির ভিতরে, কি বিপদের বিপর্যয়। আব্দুল মান্নান, আপনি আমাদের সঙ্গে থাকুন একটু, আমাদের সঙ্গে আমরা একটু এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি এখন এই মুহূর্তে বাসায় ফিরে যাচ্ছেন বলে জানতে পেরেছি আমরা। সেখানে আমাদের সহকর্মী আছেন মারুফা রহমান, তার কাছে শুনবো বিস্তারিত। মারুফা, আপনার কাছে জানতে চাই আমরা আসলে সেখানকার সবশেষ বাস্তবতা কি আছে। খালেদা জিয়া এখানে প্রায় 2 মাসের মতো থাকলেন। তিনি করোনা পরবর্তী শ্বাসকষ্ট অনুভব করে এখানে এসেছিলেন এবং এখানে তিনি সিসিইউতে চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন। তারপরে একটি ব্যক্তিগত কেবিনে ছিলেন। এই মুহূর্তে খালেদা জিয়া, আপনি দেখছেন, শ্রাবণ এভার কেয়ার হাসপাতাল ত্যাগ করে তিনি তার গুলশানের ভাড়া বাসা ফিরোজায় যাচ্ছেন। তার সঙ্গে রয়েছে একটি গাড়িবহর, পুলিশের নিরাপত্তা সহ তার যারা দলীয় নেতাকর্মী তারাও রয়েছেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ কিনা সেটি কিন্তু আমরা এখনো জানি না, কারণ গত পরশুদিনই কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন যে তার অবস্থা সঙ্গীন, বিশেষ করে হার্ট, কিডনি এবং লিভারের জটিলতায় তিনি ভুগছেন। এবং আপনি জানেন যে করোনা পরবর্তী যে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছিল, তার বিশেষ করে শ্বাসকষ্ট, ফুসফুস থেকে পানি অপসারণ করা হয়েছিল বিএনপি নেত্রীর। তো সব মিলে তারা বিদেশে চিকিৎসার জন্য কিন্তু একটি আবেদন করেছিল, যেই আবেদনটি এখনো তারা কিন্তু বারবার করে করছে, কিন্তু সরকার থেকে কোনো অনুমতি এখনো পাওয়া যায়নি। জানেন তিনি সাজাপ্রাপ্ত এবং শর্ত সাপেক্ষে মুক্ত আছেন। তো যার কারণে এভার কেয়ার হাসপাতালে তিনি একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের, ব্যক্তিগত মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। এবং তারপর বিভিন্ন সময়ে কিন্তু বিএনপির নেতৃবৃন্দরা আমাদেরকে জানিয়েছেন খালেদা জিয়ার বিভিন্ন আপডেট, আর কি তিনি কেমন আছেন বা তার সার্বিক অবস্থায়, সেটি কখনো ভালো হয়েছে আবার কখনো খারাপের দিকে গেছে। তো গত পরশুদিনই যেটি বলছিল দলের মহাসচিব যে তার অবস্থা আসলে খুবই সঙ্গীন, অর্থাৎ দেশে তার চিকিৎসাটি পর্যাপ্ত নয়। আমরা খালেদা জিয়ার গাড়ি বহরটি আসলে ফলো করছি, আপনি দেখছেন শ্রাবণ। সেই সাথে আপনাকে তথ্য জানাই, আমরা আসলে গুলশানের ভাড়া বাসা খালেদা জিয়া যেটি ফিরোজা, সেই দিকে যাচ্ছি। তো তার যে মেডিকেল বোর্ডের সদস্যরা তারা যেটি জানিয়েছেন, তার যে পুরনো রোগগুলো ছিল সেগুলো জটিল হয়েছে এবং তাদের দাবি যে বিগত বছরগুলোতে তিনি জেলে থাকায় তার চিকিৎসাটি আসলে সঠিকভাবে হয়নি, বা যে চিকিৎসাগুলো তিনি নিচ্ছিলেন সেই চিকিৎসাগুলো তিনি নিতে পারেনি, যার ফলে এই পুরনো রোগগুলো জটিলতার দিকে গেছে, বিশেষ করে কিডনি, হার্ট এবং ফুসফুসের। তো এখন যেটি মেডিকেল বোর্ড বলেছে যে এখানে যে ইকুইপমেন্টগুলো ছিল এভার কেয়ার হাসপাতালে সেগুলো তার জন্য পর্যাপ্ত নয়। যে ইকুইপমেন্টগুলো দরকার সেগুলো আসলে দেশের বাইরে উন্নত
যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালে এর আগেও তো তিনি চিকিৎসা নিয়েছেন, তো সেখানেই আসলে চিকিৎসা নেওয়ার কথা তা বারবার করে সুপারিশ করছে তার মেডিকেল বোর্ডের সদস্যরা, সে সাথে দলের সদস্যরা এবং পরিবারের যারা সদস্য রয়েছে তারাও। পরিবার থেকে সর্বশেষ আমাদেরকে জানানো হয়েছে যে তারা আবারও আবেদন করবে কিনা বা আরো চেষ্টা করবেন কিনা সেই বিষয়ে কিন্তু তার বোন সেলিমা রহমান বলেছেন তাদের চেষ্টা অব্যাহত রয়েছে, তারা হয়তো এই বিষয়ে আবারও চেষ্টা করতে পারেন বা চেষ্টা করে যাচ্ছেন, সেটি আসলে সঠিকভাবে তারা গণমাধ্যমকে বলছে না, যেহেতু শর্ত সাপেক্ষে মুক্ত অবস্থায় রয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি ফিরোজার বাসায় দীর্ঘদিন কিন্তু করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং সে সময় পুরোটা সময় কিন্তু মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলেছেন যে তিনি সুস্থ আছেন, অর্থাৎ করোনা তার পজিটিভ হলেও কোনো উপসর্গ তার ভেতরে ছিল না, তার খাবারের রুচি ছিল এবং তার অক্সিমিটারে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ছিল, সবকিছুই স্বাভাবিক চলছিল, এর ভেতরে হঠাৎ করে এবং আমরা মারুফার কাছ থেকে এখন স্টুডিওতে ফিরে আসলাম। আমাদের সঙ্গে সর্দার সাখাওয়াত হোসেন বকুল আপনি যুক্ত আছেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জনাব বকুল? আমরা এতক্ষণে বুঝতে পেরেছি আপনি আমাকে মনে হয় শুনতে পাচ্ছেন। আমরা আসলে কথা বলছিলাম রাজনীতি ঘরে বাইরে এই প্রসঙ্গ নিয়ে। এর মধ্যে খালেদা জিয়ার হাসপাতাল থেকে বাড়ি ফেরার বিষয়টি যুক্ত হলো। আসলে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তো আসলে অনেক রকম রাজনীতি এখানে হয়েছে, অনেক রকম বক্তব্য দেওয়া হয়েছে। তার এই সবশেষ অবস্থা নিয়ে আসলে আপনার কিছু বলার আছে কিনা সর্দার সাখাওয়াত হোসেন বকুল? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি ঠিক সবশেষ আজকের এই মুহূর্তের কি অবস্থা আমি জানি না, হয়তো খবর শুনলে জানতে পারবো। তবে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার মেডিকেল বোর্ড বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা প্রদানের জন্য পরামর্শ দান করেছেন, কিন্তু সরকারের অসহযোগিতার কারণে আমাদের নেত্রীকে বিদেশ নিতে পারা যাচ্ছে না এবং উনি সুষ্ঠু চিকিৎসা পাচ্ছেন না, এটুক পর্যন্ত আমি জানি। এবং নেত্রীর শরীর তো অনেক খারাপ হয়েছে, আপনারা জানেন, পোস্ট কোভিড, বিভিন্ন অ্যাডভার্স ইফেক্ট অন অল দ্য অর্গানস অফ হার বডি। সেটা প্রপার ট্রিটমেন্টের জন্য ওনাকে বিদেশে নেওয়া অত্যন্ত জরুরি ছিল মানবিক কারণে, কিন্তু সরকার সেই সুযোগটা করে দিচ্ছেন না। আচ্ছা, এর সঙ্গে আসলে বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে আপনি কি বলতে চান? আসলে আমরা দুপক্ষের বক্তব্য শুনেছি। বিএনপি বর্তমান বাংলাদেশের রাজনীতিকে কিভাবে ব্যাখ্যা করে আপনার কাছে শুনবো বকুল। আমি বিএনপি যেভাবে ব্যাখ্যা করে, আমি একজন মুক্তিযোদ্ধা। জি, মান্নান ভাই একটু আগে একটা কথা বলেছেন, আমরা সবাই গোলাম, সবাই স্বাধীন। আমরা স্বাধীনতার জন্যই স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপি, আমিও বিএনপি করে ভেবেছি, আই এম পার্ট অফ বিএনপি। বিএনপির একটা সেন্টিমেন্ট আছে। আমার যেটা জাজমেন্ট বর্তমান দেশের রাজনীতি নিয়ে, আসলে রাজনীতি তো একটা স্বচ্ছ জিনিস। রাজনীতি বলে কোনো জিনিসকে আছে মানুষের, এখন মানুষের ভোটের অধিকার একটা রাজনীতি। আজকে ধরেন, যেটা মান্নান ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, উনি বলতেছিলেন যে এখন আমাদের সবার দায়িত্ব করোনাকে ফাইট করা, কিন্তু আদৌ এই সরকার এই দেশের সকল রাজনৈতিক দলগুলিকে ডেকে সর্বস্তরে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা কি করোনার বিরুদ্ধে নিতে পেরেছে? সরকার একা করবে, সরকার একা দেখাবে। সেখানে গিয়ে দেখা যাচ্ছে কত দুর্নীতি। এই ইন্ডিয়ার সাথে কন্ট্যাক্ট হয়েছে, ভ্যাকসিন আসেনি, লকডাউনের কথা মান্নান ভাই বলেছেন, আসলে লকডাউন দেওয়া হচ্ছে বাট প্রপারলি এক্সিকিউট হচ্ছে না, যেই কারণে আমাদের বর্ডার এরিয়া বা বিভিন্ন জায়গায়, আমাদের ঢাকার তো যখন প্রথমবার ছড়িয়েছে, ডিউ টু দা নেগলিজেন্স অন দা মানে ইমপ্লিমেন্টেশন অফ দা লকডাউন, সেইগুলি হচ্ছে না। আর কাজে সেখানে এটাও একটা রাজনীতি যে সকল মানুষকে ঐক্যবদ্ধ করা হচ্ছে না, টু মেক এ টোটাল ফাইট এগেইনস্ট দা প্যান্ডেমিক অন দা নেশন করা হচ্ছে না। আর আদার রাজনৈতিক মাঠ যদি আপনি দেখেন, আসলে তো দেশে কোনো রাজনীতি নেই। রাজনীতি এখন সরকার যেটা বলে এটাই রাজনীতি। আমরা ভোট দিতে পারি না, দিনের ভোট রাতে হয়ে যায়, মিডিয়া কথা বলতে পারে না, বিচার কাজ সঠিক হতে হয় না, হ্যাঁ, বিচারকরা বিচার করতে পারেন না, হ্যাঁ, মিডিয়া কথা বলতে পারে না, আমরা একটা মিটিং মিছিল করতে পারি না, হ্যাঁ, মারধর শুরু হয়। মানে দেয়ার ইজ নো ডেমোক্রেসি ইন দ্য কান্ট্রি। যে কারণে আমরা যুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধের যে চেতনা, আমরা ভোট দিব, আমরা কথা বলবো, যেটা মান্নান ভাই বলেছেন, স্বাধীন দেশে আমরা স্বাধীন হয়ে থাকবো। আমরা গোলাম, দ্যাটস ট্রু, আমরা রিপাবলিকের গোলাম, কারো ব্যক্তিগত গোলাম না, বাট আমরা স্বাধীন। উই ওয়ান্ট টু টক, উই ওয়ান্ট টু পার্টিসিপেট ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, বাট আমরা সেটা কিছুই করতে পারতেছি না। মানুষ গুম হয়ে যাচ্ছে। এই যে কয়েকদিন আগে দেখেন মোহাম্মদ তোহা, তাকে কোথায় নিয়ে গুম করে রেখেছে, আবার উদ্ধার করা হয়েছে। মানে কি চলছে দেশে জানি না।
দুর্নীতির কোনো মানে লাগামহীন দুর্নীতি। জি। অর্থমন্ত্রী মানে টাকা পাচার হয়ে যাচ্ছে দেশে, অর্থমন্ত্রী সংসদে বলছেন আমি তো, আমার কাছে তো নাম নাই, আপনারা নাম দেন। এতদিন যাবত পত্রিকার নাম ওঠে, এইগুলো উঠে, এই সব কথা মানে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন 1 বছর পরীক্ষা না হলে জাতির কোনো মানে ক্ষতি হবে না। একটা সিস্টেম বের করেন আজ পর্যন্ত, কিভাবে আমাদের মেধাকে ঠিক রেখে আমাদের জাতির জন্য ভবিষ্যৎ নাগরিকদের সৃষ্টি করা হবে বা গড়ে তোলা হবে। দেয়ার ইজ নো প্ল্যানিং, দেয়ার ইজ নো পার্টিসিপেশন অফ অল দ্য মানে কমিউনিটিজ অফ দ্য সোসাইটি দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাজনীতি আসলে স্বচ্ছ যে রাজনীতি, জি। সেই রাজনীতি আমাদের দেশে এখন নেই। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আরেকটু আলোচনা করতে চাই। আমাদের কি বিরতি নেওয়ার সময় হচ্ছে এখন, নাকি বিরতি নিব না আমরা কথা বলবো? আমরা আলোচনা করতে চাই কারণ খালেদা জিয়া তার বাসায় ফিরে যাচ্ছেন, সেইটি লাইভে আমাদের সঙ্গে সম্প্রচারিত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই প্রসঙ্গে আমরা কথা বলতে চাই। শরীফ নুরুল আম্বিয়া, আপনার কাছে আসি। আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার সাথে প্রথমে কথা শুরু করেছিলাম। জনাব বকুল এবং আব্দুল মান্নানের বক্তব্যের প্রেক্ষাপটে আসলে আপনার কাছে কি বক্তব্য আছে যে রাজনীতিতে আসলে সরকার নীতি এখন মুখ্য হয়ে গেছে, রাজনীতি আসলে নেই কোথাও? শরীফ নুরুল আম্বিয়া। আমি খুব মনোযোগের সঙ্গে মান্নান ভাইয়ের এবং বকুল সাহেবের কথা শুনেছি। মান্নান ভাই যে স্পিরিটে কথাটা বলেছে সেটার সাথে দ্বিমত করার কিছু নাই, কিন্তু তার ইমপ্লিমেন্টেশনের একটা দিক আছে, সেই ইমপ্লিমেন্টেশনের দিকটা আমার মনে হয় একটু গুরুত্বের সঙ্গে বিবেচনা নেওয়া উচিত। যেটা মান্নান ভাই যেটা বলেছেন, এক কথা বলতে গেলে যে জীবন বাঁচাও করোনা ঠেকাও। এটা করোনা ঠেকানোর জন্য যে আমাদের স্বাস্থ্যবিধি মানার কথা যেটা সবাই বলছেন, বিশেষজ্ঞরা যেটা বলছে বাইরে তো যাওয়ার কিছু নাই, বিজ্ঞানকে মেনে তো আমাদের চলতে হবে। কিন্তু এই প্রায় গত মার্চের থেকে এই পর্যন্ত 1.5 বছরে আমরা একটা জায়গায় আমরা ব্যর্থ হয়েছি, সেটা হলো মানুষকে স্বাস্থ্যবিধি মানতে যে উদ্বুদ্ধ করা, এই জায়গাতে আমরা ব্যর্থ হয়েছি। আরো ব্যর্থতার পার্ট আছে, কিন্তু এইটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা। এইটাকে কাভার আপ করার জন্য প্রথম দিকে যে কথাবার্তাগুলো এসেছিল এবং গভর্নমেন্ট সাইডেও যেরকম একটা ছিল যে সবাই মিলে পাবলিকের কাছে একটা অ্যাপিল করা যে আমাদেরকে বাঁচতে হলে এটা করতে হবে, সেখানে একটা ঘাটতি রয়ে গেছে। এবং গভর্নমেন্ট এখন হলো যে গভর্নমেন্ট অ্যান্ড অপোজিশন বিভিন্ন ইস্যুতে তাদের যে সেই ডিফারেন্স গুলো সামনে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ মান্নান ভাই যে কথাটা বললেন আগে বাঁচো পরে রাজনীতিটা করো, সে জায়গায় রাজনীতিটা এখন উপরে আছে। এই ডিভিশনটা আমি মনে করি যে আমাদেরকে জনগণকে উদ্বুদ্ধ করার ব্যাপারে এবং সিরিয়াসনেস অফ দ্য সিচুয়েশন, যে সমস্যা যে গভীরতা, সেই গভীরতা বুঝতে একটু অসুবিধা হচ্ছে বা মানুষকে সেভাবে আমরা অনুপ্রাণিত করতে পারছি না। আমি মনে করি এই ঘাটতিটা পূরণ করার ব্যাপারে গভর্নমেন্টের রাজনৈতিক দিকটা পুনর্বিবেচনা করা উচিত। দ্বিতীয়তটা হলো যে আপনার তারপরও আজকে বলে দিলে সব আমরা পার্লামেন্টের থেকে পজিশন অপোজিশন সব মিলে একেবারে প্লাস বিএনপি সব মিলে গভর্নমেন্টের তো এখন তো মানে রাজনীতির ছক একরকম, জাতীয় পার্টি অপোজিশনে আছে। তো সেই সময় একটা অ্যাপিল হলেই রাতারাতি হবে না। এর মধ্যে আমাদের ঈদ ফেস্টিভ্যাল এসে গেছে, আমাদের ভারতের থেকে যে করোনার করোনা এখানে এসছে, সেই করোনার পরে এখন যেখানে আছে যে ভ্যারিয়েন্ট আসছে, এটা সীমান্তবর্তী জেলা থেকে এখন আস্তে আস্তে ভিতরের দিকে আসছে এবং এটা একটা গভীর সংকটের জন্ম দিতে পারে। একটা হলো যে কিছু মানুষ তো ধরেন চিকিৎসার জন্য যাবে, তারা অনেকে নিঃস্ব হবে, তারা দরিদ্র হবে। আরেকটা পার্ট আছে সেটা হলো যে আমাদের ইকোনমি স্লো ডাউন হয়ে যাওয়ার কারণে কত লোক যে ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাবে এবং তারা তাদের প্রাণ শক্তি হারায় ফেলাবে এবং তারা আনএমপ্লয়েড হয়ে যাবে। এবং এর যে আপনার প্রতিক্রিয়া, এটা আমি একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমাদের একটা বিরতি নিয়ে আসি। আপনারা তিনজন আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পরে এসে আমরা রাজনীতি ঘরে বাইরে বাকি আলোচনাটি করব আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে। ফিরে আসছি একটু পরেই, আমরা বিরতি শেষ করি। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছিলাম রাজনীতি ঘরে বাইরে এই প্রসঙ্গ নিয়ে। অধ্যাপক আব্দুল মান্নান, বিরতির পরে এসে আপনাকে আলোচনা শুরু করতে চাই। আমরা আসলে অনেকগুলো প্রসঙ্গে কথা বলেছি, প্রত্যেকের জায়গা থেকে যুক্তিতর্ক করেছি আমরা এই জায়গায়। তবে আসলে রাজনীতি আসলে মানুষের জন্য করা এবং সে মানুষকে ভালো রাখার জন্য রাজনীতি। আপনার মূল কথা ছিল এটি। আসলে এই যে রাজনীতির মধ্যে মানুষের মৌলিক অধিকার, যেটি ভোটাধিকার বা আসলে মত প্রকাশের স্বাধীনতা, এটি নিয়ে তো বরাবরই বিএনপির পক্ষ থেকে অনেক রকম বক্তব্য আসছে। আপনি আসলে এই বক্তব্যের প্রেক্ষাপটে নিশ্চয়ই আপনার কোনো বক্তব্য আছে, আপনি কাছে শুনবো একটু অধ্যাপক আব্দুল মান্নান।
আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি কি আনমিউট করে নেবেন নাকি কথা বলার সময় একটু? আপনি সম্ভবত মিউট করে রেখেছেন। এখন শুনতে পাচ্ছি মনে হয় আপনাকে, আব্দুল মান্নান, আপনি বলুন। শুনতে পাচ্ছেন আপনি? জি আব্দুল মান্নান, আপনাকে শুনতে পাচ্ছি, তবে খুব ভাঙা ভাঙা কণ্ঠস্বর আপনার। নেটওয়ার্কের ঝামেলা কিনা সেটি মনে হয় বুঝতে পারছি না আমরা। ভাঙা কণ্ঠস্বর। এখন শুনতে পাচ্ছি আপনাকে, আমি এখন শুনতে পাচ্ছি আব্দুল মান্নান। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আসলে আপনাকে শুনতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি না। আপনাকে দেখতে পাচ্ছি এখন, আপনি ছবি বলুন। ছাড়া বলবো? জি আপনি বলুন, আপনাকে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি এখন আমি। জি জি জি, আসলে আমি সবসময়ের জন্য বলতে চাই এবং বলতে চেয়েছিলামও আজকে, যে করোনা ভাইরাস শুধু বাংলাদেশের প্রবলেম না, সারা বিশ্বের প্রবলেম। একে মোকাবেলা করার জন্য আমাদের সকল মানুষের অবস্থান থেকে আমাদেরকে অগ্রসর হতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। এখন বকুল ভাই কিছু কথা বলেছেন, দলীয় ভাবে তাকে তো বলতেই হয়, কথা বলা উচিত বলেই আমি মনে করি। কিন্তু কথা হলো কি, যে বেগম জিয়ার প্রতি শেখ হাসিনার যে সহানুভূতি, সেটাকে তো উপেক্ষা করবার কোনো কারণ নাই। কারণ উনি জামিন পাননি, হসপিটালে ছিলেন। বেগম জিয়ার পরিবারের অনুরোধে তাকে তাকে বাসায় থেকে চিকিৎসা করতে বলা হচ্ছে। এখন প্রাইম মিনিস্টারের অফিস তো কোর্ট না, প্রাইম মিনিস্টারের অফিস হচ্ছে প্রশাসন। আর এখানে কোর্টের ভারী হবে, কোর্টের যে নিয়ম আছে, সে কোর্ট যদি ওনাকে অনুমতি দেয়, তাহলে নিশ্চয়ই উনি বিদেশে চলে যেতে পারবেন, বা যেখানে যেতে পারবেন। কিন্তু আর পারে না বলেই আইনের শাসনের কথা আমরা বলি। সেজন্য আমি মনে করি যে ওনাদের চেষ্টার আর কম করছেন না ওনারা, কিন্তু ওনাদের মধ্যে আমার দোষারোপ করা হয়ে যাচ্ছে খানিকটা, যে ওনারা বেগম জিয়ার জন্য যেটা করা উচিত ছিল, যেভাবে করা উচিত ছিল, সেইভাবে ওনারা করতে পারেননি। কারণ আমরা আন্দোলনের তো সঙ্গে যুক্ত, আমরা আন্দোলন থেকে উঠে এসেছি, মুক্তিযুদ্ধ থেকে উঠে এসেছি। ফলে আন্দোলনটা সেইভাবে হয়নি। আগে রিজভী সাহেব একটা ধর্মগ্রন্থের মতো একটা পাঠ করে ছেড়ে দিতেন, তা নিয়ে সারাদিন চলতো। এইভাবে বোধহয় রাজনীতি করলে সুন্দর হবে না। আর কেউ কাউকে দেয় না রাজনীতিতে, রাজনীতিতে নিতে হয়, এবং নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া প্রয়োগ করতে হয়। আমি মনে করি যে বকুল ভাইদের ওনাদের চিন্তা করা উচিত হবে যে কিভাবে বেগম জিয়ার আইনের যে শাসন, দণ্ড যেটা হয়েছে, সেই দণ্ডটার থেকে তাকে রেহাই দেওয়া এবং রেহাই করে নিয়ে আসা, এবং তার ওনাদের ভাষায় যে চিকিৎসা, বিদেশে গেলে যে চিকিৎসা, সেই চিকিৎসার ব্যবস্থা করা। এটা গভর্নমেন্ট সবকিছু করে দিতে আপনার পারবেন বলে আমার মনে হয় না, এবং সেটা কোনো রেওয়াজও নাই এটার। জি আব্দুল মান্নান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আমি পরে আবারও আসার চেষ্টা করব। আমরা আপনার এই কথা ধরেই সর্দার সাখাওয়াত হোসেন বকুল আপনার কাছে একটু আসতে চাই। আওয়ামী লীগ বা আসলে আব্দুল মান্নানের পক্ষ থেকে বলা হচ্ছে সেটি হচ্ছে আসলে কাউকে কেউ কোনো কিছু করে দেয় না, করে নিতে হয়। এবং সেই রাজনৈতিক উইল পাওয়ার বা রাজনৈতিক প্রোটেস্টের জায়গা থেকে আসলে বিএনপি সাংগঠনিক দুর্বলতা নিয়ে আওয়ামী লীগের প্রায় প্রত্যেকেই সবসময় কথা বলেন, টকশো থেকে শুরু করে প্রেস ব্রিফিং, সব জায়গাতেই। আপনাদের কি সাংগঠনিক দুর্বলতা আছে? এইটিকে আপনারা স্বীকার করেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি শুরু করেছিলেন দুইটা ব্যাপারে, মানন ভাইয়ের কাছে বক্তব্য চেয়েছিলেন, মৌলিক অধিকার মানুষের এবং ভোটের অধিকার। মানন ভাই দুইটার একটা তো জাননি। উনি যে কথাটা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে অনেক সহানুভূতি বেগম খালেদা জিয়া পেয়েছেন, ওনাকে জামিন দিয়েছেন। দেখেন, জামিন মানুষের একটা মৌলিক অধিকার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যে মামলায় শাস্তি দেওয়া হয়েছে, আই ডু নট ওয়ান্ট টু গো ইনটু এনি লিগ্যাল হ্যাসেল নাও। আমি শুধু একটু কথা বলতে চাই যে এই ধরনের মামলায় আপিল করার পরে জামিন পায় না, এই ইতিহাস খুব কম, বিরল দৃষ্টান্ত। বেগম খালেদা জিয়ার ব্যাপারে ওনাকে জামিন দেওয়া হয়নি।
অনেকদিন পর ওনাকে জেল অবস্থায় বাসায় থাকতে দেওয়া হয়েছে। এটা কতটুকু সহানুভূতির দৃষ্টিতে আমার বড় ভাই মান্নান সাহেব দেখেছেন আমি জানি না, বাট বেগম খালেদা যেহেতু জামিন প্রাপ্ত ছিল, ওনাকে জামিন দেওয়া হয়নি। আর উনি বলেছেন যে বিচারের মালিক তো প্রাইম মিনিস্টার মানে না, হ্যাঁ কোর্ট। আই ডু এগ্রি উইথ 100%, বাট একটা কথা মান্নান ভাইকে আমি স্মরণ করিয়ে দিতে পারি, আমার মানে এখানে উনি আমার অনেক বড়, যে সবাই এখন কিছু হলে দেশে বিচার চায়, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চাই। বাট হোয়াট শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ভিকটিমস, যে আমরা কোর্টের কাছে ন্যায় বিচার চাই, সেইটা না বলে কিন্তু মানুষ এখন প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চায়। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? দ্য রিজন বিহাইন্ড ইট, মানুষ বিচার বিভাগের উপর থেকে আস্থা হারিয়ে ফেলতেছে দিন দিন। কারণ আমরা অনেক দেখতেছি বিচার বিভাগে বিচার পাওয়া যায় না। যার যদি একটা রায় দেয় প্রপার, তাকে দেশ ছেড়ে যেতে হয় মৃত্যুর ভয়ে। প্রধান বিচারপতিকে দেশ থেকে বলপূর্বক তাড়িয়ে দেওয়া হয়েছে। কাজে এই বিচার বিভাগের উপর যেখানে বেগম খালেদা জিয়ার একটা জামিন, লিগ্যাল জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না, সেইখানে এই বিচার বিভাগের উপর মানুষের আস্থা নাই। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মানুষ ন্যায় বিচার আশা করে চায়, হুইচ ইজ নট এট অল লিগেল। আমি বলি এটি মান্নান ভাইকে আমি স্মরণ করিয়ে দিলাম যে প্রাইম মিনিস্টারের কাছে এই কারণেই চায়। আর আন্দোলন সেভাবে হচ্ছে উনি বলতে চায়, মান্নান ভাই উনি একজন মুক্তিযোদ্ধা, আমিও একজন মুক্তিযোদ্ধা। সত্য কথা আসা উচিত, যেটা শ্রাবণ সাহেব বলেছেন, ভোটের অধিকার 30 তারিখ রাত্রের ভোট 29 তারিখে হয়ে যায়। আমি একজন ক্যান্ডিডেট ছিলাম, আমি আল্লাহর উপর ভরসা করে বলি আই এম এ ভেরি পপুলার ক্যান্ডিডেট। গড় থেকে বের হতে পারিনি। বিএনপি সারা বাংলাদেশে পপুলার ছিল। ইলেকশনের 5 দিন আগে থেকে আমাকে বাইরের ভিতরে আটকে রাখা হয়েছে, যাচ্ছে তাই ভাবে আমার নেতা কর্মীদের পিটিয়ে দেওয়া হয়েছে। এমনকি রাত্রে ভোট কাটার পরে সকালবেলা পর্যন্ত আমাদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা কি করবো? আমরা কি অস্ত্র নিয়ে নামবো? এটাকে আমরা নামতে পারবো? আমাদের প্রতিপক্ষ ঠিক রামদা বল্লম সমস্ত কিছু নিয়ে নেমেছে, তাদেরকে পুলিশ ধরেনি। পুলিশ, র্যাব, বিজিবি সবাই তার পক্ষে। আজকে আমরা আন্দোলন করবো। মান্নান ভাই উনি অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ, আমি উইথ অল ডিউ রেসপেক্ট টু হিম আমি ওনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আমরা যদি রাস্তায় আন্দোলন দেই আমাদেরকে কি রাস্তায় থাকতে দেয় পুলিশ? আমরা কি পুলিশের সাথে গোলাগুলি করব, মারামারি করব, হানাহানি করব? আমাদের শান্তিপূর্ণ ভাবে আমরা আন্দোলন করব, সেটাও তো পুলিশ দিচ্ছে না। আমরা শেষের পথে গতকাল বিএনপি পল্টন অফিসের সামনে ছাত্রদল একটা স্লোগান দিয়েছে, চতুর্দিক থেকে পুলিশ তাদেরকে পিটানি আরম্ভ করে দিয়েছে। আমরা তো রাস্তায় নামতেই পারি না পুলিশের জন্য। এই সরকার পুলিশকে এমন ভাবে ট্রেনিং দেওয়াচ্ছে, পুলিশকে জনগণের মুখোমুখি করে দিয়েছে, এজ ইফ আমরা এই দেশের মানুষই না। আমাদের তো কোনো কথা বলার অধিকার নেই, ভোটের অধিকার নেই। আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার এই বক্তব্য নিয়ে আমরা শরীফ নুরুল আম্বিয়ার কাছে আসতে চাই। একেবারে শেষ বক্তব্য, 3 মিনিট সময় আপনাকে দিতে পারবো আমরা। আসলে রাজনীতি আছে কি নেই এটি নিয়ে আসলে তর্ক হচ্ছে সব জায়গাতেই। আপনি কি দেখেন বাংলাদেশের রাজনীতি আছে নাকি নেই? রাজনীতি, সরকার নীতি, এখন রাজনীতি, সরকার যা বলবে আম্বিয়া ভাই কাছে শুনি আমরা আসলে। জি, রাজনীতিবিদদের কাছে কখনো কেউ রাজনীতি নিতে পারে না। সবচেয়ে খারাপ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার নামই হলো একটা নাম হলো রাজনীতি। তো আমি সেই প্রশ্ন, সেই একাডেমিক বিতর্কে আমি যেতে চাই না। আমি শুধু আমি বলি যে গত নির্বাচনটা যেভাবে হয়েছে এবং যেভাবে মানুষের ভোটের অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে এবং তার ফলশ্রুতিতে যে ধরনের সরকার এবং প্রশাসন গড়ে উঠেছে, তাতে অ্যাকচুয়ালি পলিটিক্যাল সিস্টেমটা রিপ্লেসড হয়ে গেছে ব্যুরোক্রেটিক সিস্টেমে। তারা ব্যুরোক্রেসি এখন পাওয়ার এক্সারসাইজ করে। করোনা ঠেকাবে সেটা মাননীয় প্রধানমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে সেটা উনি ভরসা করছেন এবং তাদেরকে দিয়ে করছেন, তারা তাদের মতন করছে। কিন্তু পলিটিক্যাল ফোর্সেস কিন্তু এখানে এনগেজ করা যাচ্ছে না বা এনগেজ করা হয় নাই। এটা একটা পদ্ধতি যেটা গত ইলেকশনের কারণে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে আমি মনে করি। এখন এটা হইলো যে এটা সমাধানটা কি? সমাধানটা পলিটিক্যাল, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে পলিটিক্যাল ফোর্সরা যদি, পলিটিক্যাল পার্টি যদি তারা পলিটিক্যাল পাওয়ারটা এক্সারসাইজ করা শুরু করে, তারা সেই চেষ্টাটা করে, তাহলে একটা সময় সেটা হবে। আর যদি সেটা না হয়, এভাবে চলতে থাকে, তাহলে যেটা হয় আর কি হিসেবের কথা, সেটা হলো যে জনগণ সেটা বারবার কথা বলবে, একটা সময় আজকে না হলে কালকে এটা শুনবে। আজকে ধরেন নেতা নেতৃত্বের কথা জনগণ শুনছে, নির্দেশ শুনছে, কিন্তু জনগণের কথা বলবার মতন কিন্তু সুযোগ, স্পেসটা এখানে নেই। আওয়ামী লীগও যে বড় পার্টি, অত্যন্ত ডিপ রুটেড পার্টি, সেই আওয়ামী লীগের নিচের কাতারের যে রুট লেভেলের ভয়েস, সেই ভয়েস কিন্তু উপরে এসে পৌঁছায় না। ও যদি পৌঁছাতো এবং সেই সুযোগটা থাকতো, তাহলে অনেক প্রবলেমগুলো ইজিলি সলভ হয়ে যেত। এটা হলো আমার ব্যক্তিগত ধারণা। সে জায়গায় আমি বলবো
সেটা হলো যে শেষ পর্যন্ত আসলে একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচন এবং জনগণের কর্তৃত্ব এবং অধিকার রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে আসলে এই সমস্যা, যত সমস্যা বলেন, আজকে যে তহার সমস্যা, তারপর হলো খালেদা জিয়ার বিষয়টা আপনারা যেভাবে দেখছেন, আরো অসংখ্য সমস্যা নিত্য নৈমিত্তিক রোজ রোজ আসছে। এই সমস্যাগুলা অ্যাপ্রোচ করা হবে যদি নাকি মানুষ সেটা তার অধিকারটা অর্জন করতে সক্ষম হয়। আর যদি না হয়, যতদিন না হবে এই ধরনের ক্যাওটিক একটা সিচুয়েশন সেটা থাকবে, যেটা আমার মনে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী থেকে বিজ্ঞ রাজনীতিবিদ মান্নান ভাই উনিও এটা বোঝেন, কিন্তু উনি ওনার জায়গা থেকে ওনার কথা বলবেন, আর আমরা আমার জায়গা থেকে, যেহেতু আমাদের তো এখানে স্টেক না, স্টেকটা খুবই কম, আমরা পাবলিকের সাথে জড়িত শুধুমাত্র, কাজে সেই জায়গাতে আমি মনে করি যে পলিটিক্যালি জিনিসটা সলিউশনের দিকে আমাদেরকে আসতে হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সময় একেবারেই শেষ আজকে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটি করে বাক্য শুনবো অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছে। আসলে রাজনীতি নিয়ে আপনার একটি বাক্য শুনি, আমরা কি প্রত্যাশা করছেন? আমরা প্রত্যাশা করছি যে আসুন সবাই মিলে এই করোনাকে মোকাবেলা করি, এই স্বাস্থ্যবিধি মেনে চলি, এবং কেউ কারো পক্ষে বিপক্ষে দোষারোপ করলে করোনা থেকে রেহাই পাওয়া যাবে না। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাখাওয়াত হোসেন বকুলের শেষ বাক্যটি শুনে আলোচনা শেষ করব। একদমই একটি বাক্য। করোনাকে সবাই মিলে মোকাবেলা করব, সে সুযোগ সরকার সৃষ্টি করতে হবে। দ্বিতীয়ত, এই দেশের মৌলিক অধিকার, ভোটের অধিকার মানুষকে সরকার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তিনজনকে। আজকে আমরা এই আলোচনাটি এখানে শেষ করছি। কালকে আবার কথা বলবো অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। শুভরাত সবাইকে।